আমার নাম রূপালী, বয়স ২-৪ বছর। আমার বিয়ের মাত্র ৪ মাসের মধ্যেই আমার স্বামী মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার ৬ মাস পর আমার বাবা-মা আমাকে নিতে আসেন, কিন্তু আমি তাদের সাথে যাইনি, কারণ আমি তাদের উপর বোঝা হতে চাইনি। আমাদের বাড়ির অবস্থা ভালো ছিল না। বাবা আমাকে অনেক কষ্টে বিয়ে দিয়েছিলেন। আমার শ্বশুরবাড়ি বেশ ধনী। আমার শাশুড়ির ২ ছেলে, ১ মেয়ে। আমার স্বামীর থেকে তার ভাই ২ বছরের ছোট। স্বামীর মৃত্যুর পর আমি চেয়েছিলাম আমার শাশুড়ি আমার দেওরের সাথে আমার বিয়ে দিয়ে দিক, তাই তার মন জয় করার জন্য বাড়ির সব কাজ করতাম এবং রাতে ঘুমানোর আগে শাশুড়ির পা টিপে দিতাম যতটা সম্ভব। শাশুড়ির সেবা করতাম, তাকে কখনো আমার উপর বিরক্ত হবার সুযোগ দেইনি, কারণ আমি চাইতাম তিনি আর একবার আমাকে তার পুত্রবধূ বানিয়ে নিক। ননদ ছিল যে বিবাহিত এবং সে খুব কম এ বাড়িতে আসত, কেননা আমার শাশুড়ি তার বিয়ে খুব ধনী পরিবারে দিয়েছে, তাই সে বেশিরভাগই সময় তার শ্বশুর বাড়িতেই থাকত এবং সে সুখী জীবন কাটাচ্ছিল তার শ্বশুর বাড়িতে। কিন্তু যখনই আমার ননদ আসত, আমি তার খুব যত্ন করতাম, তার পছন্দের সব খাবার রান্না করতাম এবং তার বাচ্চাদেরও খুব আদর করতাম। এতে আমার শাশুড়ি খুব খুশি হতেন। বিয়ের প্রথম দিন থেকেই আমি তার সাথেও খুব ভালো ব্যবহার করেছি এবং তিনি খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করতেন আর বলতেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার দ্বিতীয় পুত্রবোধ যেন তোমার মতো হয়। আর আমাকে বলতেন যে তুমি আমার কাছে আমার মেয়ের মতো, তুমি যেভাবে আমার সেবা করো নিজের মেয়েও তার মায়ের এমন সেবা করতে পারে না। আমি আমার শাশুড়ির মন যেভাবেই হোক জয় করতে চাইতাম। আমাদের বাড়িতে শাশুড়ির কথাই শেষ কথা, সবকিছু তার নির্দেশেই হতো। তার সম্মতি ছাড়া বাড়ির একটা পাতাও নড়তে পারত না। যদি কাউকে তার খারাপ লাগত, তাহলে এই বাড়ির কেউ তার নাম পর্যন্ত বলতেন না, কারণ আমার শাশুড়ি খুবই রাগী মহিলা। শাশুড়ি আমার উপর খুব খুশি, তাই আমার বিশ্বাস ছিল যে তিনি আমাকে তার ছোট ছেলের সাথে বিয়ে দেবেন। আমার দেওর আমেরিকায় ডাক্তারি পড়ছে, তার ফিরে আসার আর মাত্র ৩ মাস বাকি এবং আমি মনে মনে খুশি ছিলাম যে আবার এই বাড়িটা আমার হবে আর আমি এই বাড়ির মালকিন হব, কারণ আমি সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়েছি আর এখানে এসে জানতে পেরেছি যে জীবনের সুখ কী জিনিস। তাই আমি এই বিলাসিতা হারাতে চাই না। আমার শ্বশুরবাড়ি খুব ধনী, তাদের অনেক জমিজমা আছে যা তারা তাদের বাপদাদের কাছ থেকে বংশ পরম্পরায় পেয়েছেন। এরা বংশ পরম্পরায় ধনী আর আমার দেওরও দেখতে হ্যান্ডসাম এবং স্মার্ট। আমি যদি বাবার বাড়িতে চলেও যেতাম তাহলে সারা জীবন কিভাবে একা কাটাতাম, কে তার গরিব এবং বিধবা মেয়েকে বিয়ে করবে। তাই আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে আমার শাশুড়ি যেন তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দেন। আমারও কি ভাগ্য, যখন আমার বিয়ে হয় তখন আমি খুব খুশি ছিলাম যে আমার বিয়ে একটা বড়লোক বাড়িতে হচ্ছে। এতদিন আমি অভাবের মধ্যে মানুষ হয়েছি, এখন আর অভাবের মধ্যে জীবন কাটাতে হবে না। কিন্তু ভগবান আমার এই সুখ ও মাসের মধ্যেই কেড়ে নিলেন। ও মাসের মধ্যেই আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি আমার দেওরের সাথে বিয়ে হয়ে এই বাড়িতেই আরামে থাকতে চাইতাম। শাশুড়ির মতো পুরো বাড়িতে কর্তৃত্ব নিজের হাতে চাইতাম। আমি জানতাম এটা একমাত্র সম্ভব আমার দেওর আমাকে বিয়ে করলে, কারণ আমার শাশুড়ি এই ছেলের খুব বাধ্য ছিলেন। তিনি প্রতিটি বিষয় তার ছোট ছেলের সাথে পরামর্শ করে করতেন। আমার স্বামী ছোটবেলা থেকেই অসুস্থ ছিল। ছোটবেলার এই দুর্বলতা তার শরীরে যৌবন পর্যন্ত থেকে যায়। সে দেখতে রোগা পাতলা এবং কালো, তাই তো আমার মতো গরিব মেয়ের বিয়ে এত ধনী পরিবারে হয়েছে। তবুও আমি আমার স্বামীর সাথে সুখী জীবনযাপন করতে চাইতাম, কিন্তু আমার স্বামী আমাকে সাথ দেয়নি। তিনি আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেলেন। যদিও আমরা গরিব, কিন্তু আমার বাবা যদি জানতেন যে আমার স্বামীর এমন রোগ আছে যে সে ছোটবেলা থেকেই অসুস্থ, তাহলে আমার বাবা কখনোই তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিতেন না। আমার বাবা এই কথাটি জানতেন না, তাই আমার শাশুড়ি যখন আমার বাবাকে আমার সম্বন্ধের কথা বলেছিলেন তখন আমার বাবা রাজি হয়ে যান আর এইভাবে আমি এই বাড়িতে আসি। কেবলমাত্র ৩ মাস সুখে ছিলাম, তারপরে হঠাৎ আমার স্বামীর শরীর খারাপ হলো। আমার শাশুড়ি আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা জলের মতো ঢেলেছেন, এমনকি চিকিৎসার জন্য তাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে সময় খুব বেশি ছিল না। কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। স্বামীর মৃত্যুর পর আমি ১ বছর ধরে শ্বশুর এবং ননদের সেবা করছি, কিন্তু সেদিন আমার খুব খারাপ লাগলো যেদিন আমার শাশুড়ি বললেন যে আমি আমার ছোট ছেলের জন্য মেয়ে খুঁজছি যাতে তাকে বিয়ে দিতে পারি। মনে মনে ভাবলাম, যদি তাদের সামনে দিনরাত দাসীর কাজ করি, যদি তাদের সেবা যত্ন ঠিকমত করতে থাকি, তাহলে হয়তো আমার খুশি হয়ে আমাকে তার ছোট ছেলের বউ বানাবেন। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার সমস্ত পরিশ্রম এবং আশা বৃথা যাবে। একদিন আমি এবং শাশুড়ি খুব নামকরা একতান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম। না জানি কতদিন ধরে আমার শাশুড়ি এই বাবার কাছে আসছিলেন। তিনি প্রতি সোমবার বাবার কাছে আসতেন এবং তার আশীর্বাদ নিতেন। আমরা সেখানে পৌঁছানোর সাথে সাথে ভিখারির লাইনে বসা একটা অন্ধ মেয়েকে দেখে আমার শাশুড়ির বোধ হয় ওর প্রতি করুণা হয়েছিল, তাই তিনি গিয়ে ওর কাছে বসে ওকে জিজ্ঞেস করতে লাগলেন, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি এখানে কি করছো আর কোথায় থাকো? আমার শাশুড়ি এমনভাবে কথা বললেন যেন তাকে অনেকদিন ধরেই চেনেন। আমি
অবাক হয়ে গেলাম যে কেন আমার শাশুড়ি একটা ভিখারির কাছে গিয়ে বসলেন এবং কিভাবে তাকে চেনেন। আমার শাশুড়ি তার কাছে ক্ষমা চাইছিলেন আর বলছিলেন, মা আমাকে ক্ষমা করে দাও, আমার সাথে আমার বাড়িতে চলে। অন্ধ মেয়েটিকে খুব রাগী দেখাচ্ছিল। সে আমার শাশুড়িকে বলতে লাগলো, আমি কখনোই আপনার সাথে যাব না, আমার যা হয়েছে তা আপনার জন্যই হয়েছে, সেই জন্যই আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইছিলেন এবং তাকে বলছিলেন যে তুমি যেমনটি চাইতে এখন ঠিক তেমনটি হবে, তোমার মনের যা কিছু ইচ্ছা তা পূরণ হবে, তুমি শুধু আমার সাথে চলো। আমার শাশুড়ি অন্ধ ভিখারিকে বাড়িতে নিয়ে এসেছেন। আমি যখন শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা কেন একে বাড়িতে নিয়ে এসেছেন আর এই মেয়েটিকে, তখন আমার শাশুড়ি আমাকে শুধু বললেন যে আমি ওকে আমার ছোট ছেলের সাথে বিয়ে দেব। শাশুড়ির কথা শুনে আমার পায়ের তলায় মাটি সরে গেল, কারণ আমি যত স্বপ্ন দেখেছি সব ভেঙে চুরমার হয়ে যেতে দেখতে পাচ্ছি। শাশুড়ির কথায় খুব অবাক হলাম যে তিনি কিভাবে একটা অন্ধ ভিখারির বিয়ে তার ডাক্তার ছেলের সাথে দিতে পারেন। আমার মনে হচ্ছিল যে আমার দেওর একে দেখার সাথে সাথে না করে দেবে, কারণ সে আমেরিকায় পড় আসো না উঠছে, তার চয়েসও খুব হাইফাই হবে। সে কিভাবে একটা অন্ধ ভিখারিকে বিয়ে করবে? আমি তো শাশুড়ির ভাবনা চিন্তা দেখেই অবাক হলাম। কয়েকদিনের মধ্যেই দেওর ফিরে এলো আর শাশুড়ি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলেন। সেই অন্ধ মেয়েটি এখন বাড়িতে থাকে। শাশুড়ি তাকে থাকতে আলাদা ঘর দিয়েছেন। সে আমাদের সাথে খুব কমই কথা বলে, বেশিরভাগই সময় ঘরেই থাকত। শাশুড়ি তার ঘরে খাবার দিয়ে আসতেন। শাশুড়ি দেওরকে বিয়ের কথা জানালে দেওর আনন্দের সাথে বিয়েতে রাজি হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম যে রোহিত কিভাবে বিয়ের জন্য রাজি হতে পারে, ও কিভাবে একটা অন্ধ ভিখারিকে পছন্দ করল। তারপরে আবার ভাবলাম, আমার শাশুড়ি হয়তো রোহিতকে বলেনি যে সে তার জন্য যে মেয়ে ঠিক করেছে সে অন্ধ। আমি চেষ্টা করছিলাম কোনোভাবে দেওরকে এই কথাটা জানাতে। একদিন সুযোগ পেয়ে রোহিতকে উস্কে দেওয়ার চেষ্টা করলাম, রোহিত তোমার মা তোমাকে একটা অন্ধ ভিখারির সাথে বিয়ে দিতে চায়। আমার কথা শুনে রোহিত আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, বৌদি চিন্তা করো না, মায়ের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তিনি আমার সাথে খারাপ কিছু করবেন না। আমি মাথা নিচু করে চুপ হয়ে গেলাম। বিয়ের সময় দেওর মেয়েটিকে দেখেই এমন খুশি হলো যেন সে এত খুশি আগে কখনো পায়নি। তার খুশি দেখে অবাক হয়ে গেলাম যে দেওর এত খুশি কেন, একটি অন্ধ মেয়ে তার বউ হতে যাচ্ছে, তারপরও সে এত খুশি। আমার অবাক হওয়ার পালা কিছুতেই কমছিল না। আমি কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। দেওরের বিয়ে সেই অন্ধ মেয়ের সাথে হয়ে গেল আর আমার চোখের সামনে দিয়ে সে তার স্ত্রীর হাত ধরে ঘরে চলে গেল। এখন পর্যন্ত আমার দেখা সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। শাশুড়ি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে এখন থেকে তোমার দেওর আর জায়ের সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ তোমার যা অন্ধ, তাই তার খাওয়া দাওয়া থেকে তার সব দায়িত্ব তোমার উপরে দিলাম। আমার এই কথাটা একদমই পছন্দ হয়নি যে প্রথমে তো শাশুড়ির সেবা করতাম, এখন শাশুড়ি আবার যায় কাজের দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন। আমি সাহস করে শাশুড়ির সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম এবং তার রুমে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে নিয়ে কি ভাবছেন আর কতদিন আমাকে এভাবে তাদের বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখবেন। প্রথমে তো শুধু আপনি ছিলেন, এখন তো আপনি একটি অন্ধ মেয়েকে আমার মাথায় উপর চাপিয়ে দিয়ে আপনি আমার স্বামীর মা, তাই আমি মনে প্রাণে আপনার সেবা করতাম, কিন্তু আমি সেই অন্ধ ভিখারির চাকরানী হতে পারব না। শাশুড়ি আমাকে বললেন, এখানে এসে আমার কাছে বসো, আমি তোমাকে বলছি মেয়েটিকে। এখন আমার শাশুড়িকেও মোটেও পছন্দ হচ্ছিল না। আমার মন চাইছে না তার কাছে যায়, মনে হচ্ছিল এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাই, কারণ আমার সমস্ত উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এখন আর তাদের কথা শুনে আমার কি লাভ, কিন্তু বাধ্য হয়ে তার কাছে গিয়ে বসলাম। শাশুড়ি বলতে শুরু করলেন, সেই সময় রোহিত আমেরিকায় যায়নি আর এই মেয়েটির নাম জ্যোতি আমাদের এলাকায় থাকত। রোহিত এবং জ্যোতি একে অপরকে ভালোবাসত। রোহিত আমাকে অনেকবার বলেছিল তার সম্বন্ধ নিয়ে জ্যোতিদের বাড়িতে যেতে, কিন্তু ওরা আমাদের চেয়ে গরিব আর আমি